আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ট্রেনে ঈদ যাত্রা বিলম্বে ভোগান্তিতে যাত্রীরা। চীন থেকে অর্থ আনতেও কমিশন দিচ্ছে সরকার, মির্জা ফখরুল। ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিচার শুরু। জেল গেটে তৃতীয় দফা আটক যুবদল নেতা নীরব। টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে ১৬ কিলোমিটার যানবাহনে ধীরগতি। বিএনপির ৭ আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। তাপপ্রবাহের মধ্যেই যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি। চাঁদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ পুলিশ সদস্য সহ আহত ২০। জম্মু কাশ্মীরের সেনা ঘাঁটিতে হামলা, ৫ সেনা সহ আহত ৬। মন্ত্রিসভা গঠনের পরপরই ভারতের নতুন সেনাপ্রধান। এবং সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ সাকিবের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিলম্ব নিয়ে শুরু হয়েছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিন। কয়েকটি ট্রেন দেরিতে ছাড়াই কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ৭৬৯ ভোর ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ঢাকা স্টেশন ছেড়েছে সকাল ৭টা ২০ মিনিটে। দিনের দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ৮১৬ ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকা স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়েছে ৬টা ৫০ মিনিটে। তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৭০৯ সকাল ৬:৩০টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা স্টেশন ছেড়েছে সকাল ৮:৩০টায়। এই অবস্থায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের শিডিউলে বিলম্বের প্রভাব পড়েছে অন্য ট্রেনগুলোতে। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গরমের মধ্যে প্ল্যাটফর্ম ভর্তি মানুষ অপেক্ষা করছেন ট্রেনের জন্য। চীনের অর্থায়ন করা প্রকল্পের অর্থ আনতে সরকার তার পছন্দের ব্যক্তিদের কমিশন দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জে ঢাকা বিভাগ বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতির নতুন নতুন উপায় খুঁজছেন, মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতির ব্যবস্থা করছে। এই যে প্রজেক্টগুলো আসে বেশিরভাগই চীন থেকে অর্থায়ন করা হয়, তা বাংলাদেশ সরকারকে দেওয়া হয়। আবার বাংলাদেশ সরকার তার পছন্দসই লোকদের কাজ করার জন্য টেন্ডার দেয় কোটি বিলিয়নস অব ডলার। সেখান থেকে সরকারের মদতপুষ্ট ১-২ জন লোক 5% কমিশন পায় ওই অর্থটা আনার জন্য। তিনি বলেন, কাজ বন্টনের সময় আবার 5% নেয়। চীন থেকে যে টাকা আনছে সেখানেও কমিশন বা ভাগ বসাচ্ছে। কমিশন ছাড়া কোনো কাজ করে না। নগদের প্রতি ট্রানজেকশনে প্রতি টাকায় ৫ পয়সা কমিশন পায়। সেই কমিশন কে পায়? সেই কমিশন দেশের বাইরে বিশেষ ব্যক্তির কাছে চলে যায়। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল তাদের বিরুদ্ধে চার্জ পড়ে শোনালে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। এরপর আদালত তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। এই মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজদিন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস.এম. হাজ্জাতুল ইসলাম লতিফি, অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মোহাম্মদ মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম।
জামিন পেলেও মুক্তি মেলেনি জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের। আবারও জেলগেট থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে তৃতীয়বারের মতো জেলগেট থেকে তাকে আটক করা হলো। উচ্চ আদালতের নো অ্যারেস্ট নো হ্যারেস আদেশ থাকার পরও গত সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে আটক করার বিস্ময় প্রকাশ করেছেন তার আইনজীবী নজরুল ইসলাম। তিনি বলেন, উচ্চ আদালতের আদেশ সম্পূর্ণভাবে ব্যত্যয় ঘটানো হয়েছে। নজরুল ইসলাম বলেন, আদালত নীরবকে গ্রেফতার না করার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ 13 জনকে নোটিশ করেছেন। এই 13 জনের বিরুদ্ধে উচ্চ আদালতে দরখাস্ত দেওয়া হবে। গত বছরের 4 মার্চ নীরবকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে 454টি মামলা আছে। এছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনের আগে 7 মামলায় তার 17 বছরের সাজা হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর গত 20 মার্চ জেলগেট থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। 2022 সালের পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই মামলায়ও জামিন পেলে গত 21 এপ্রিল জেলগেটে তাকে আবার গ্রেফতার করে 2021 সালের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এই মামলাতেও গত 5 জুন জামিন পান নীরব। কিন্তু গত সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার পর তৃতীয় দফা আটক করে 2022 সালে মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশ তাকে 10 দিনের রিমান্ডে চেয়েছে। ঈদকে কেন্দ্র করে পরিবহনের চাপ বাড়ার কারণে 16 কিলোমিটার সড়কে যানবাহনে ধীরগতি সৃষ্টি হয়েছে। বুধবার ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতু পূর্ব 4 লেনের কাজ চলমান, ফলে চালকদের এলোমেলো গাড়ি চালানো ও ঈদকে কেন্দ্র করে পরিবহনের চাপ বাড়ার কারণে এই সড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। এতে কোথাও কোথাও যানজটের কারণে থেমে আছে পরিবহন। এদিকে কুরবানি ঈদের ছুটি শুরু না হলেও মহাসড়কে বেড়েছে পরিবহনের সংখ্যা। এতে প্রতিনিয়ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ের হার বাড়ছে। গেল 24 ঘন্টায় সেতুতে 28,401টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে 2,68,20,250 টাকা। জানা গেছে, মঙ্গলবার গভীর রাত থেকে বঙ্গবন্ধু পূর্ব পার থেকে যানজট শুরু হয়। পরে আস্তে আস্তে যানজট গিয়ে পৌঁছায় টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 23 কিলোমিটার সড়কে। তবে ঢাকাগামী পরিবহনগুলো সেতু পার হয়ে ভুয়াপুর এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করায় সকাল থেকে কমতে থাকে যানজট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনার মামলায় বিএনপির 7 আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আগামী 25 জুলাইয়ের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা জমা দিতে বলেছেন আদালত। এই সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। ঢাকা সহ দেশের 22 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর মধ্যেই সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা সহ কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এদিকে আজ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, খাগড়াছড়ি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। চাঁদপুর শহরের পুরান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আলামিন খান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত 20 জন। মঙ্গলবার রাত 8টা থেকে 11:30টা পর্যন্ত পুরান বাজার, মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আলামিন পুরান বাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুর ছেলে।
আহতরা হলেন পুলিশের এএসআই মনিরুল, কনস্টেবল আলামিন ও স্বপন। এছাড়া স্থানীয় রাশেদ, কামাল, শাকিল রহমান, জসিম, আলামিন সহ প্রায় 20 জন আহত হন। আহতদের অনেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভারতের জম্মু ও কাশ্মীরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। আজ বুধবার শেষ রাতে এই ঘাঁটিতে হামলা হয়। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের দোদায় সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে 5 সেনা সদস্য ও একজন বিশেষ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গত 3 দিনের মধ্যে এটি তৃতীয় ঘটনা। এর 3 দিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাতে গিয়ে পড়ে। এতে অন্তত 9 জন নিহত হন, যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন। কয়েকদিন আগেই শেষ হলো ভারতের আলোচিত লোকসভা নির্বাচন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার গঠনের সপ্তাহ না পেরোতেই নতুন সেনাপ্রধান পেল ভারত। 2022 সালের 30 এপ্রিল থেকে এই পদে ছিলেন মনোজ পাণ্ডে। তার জায়গায় নতুন সেনাপ্রধান হিসেবে উপেন্দ্র দ্বিবেদীর নাম জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 31 মে মনোজ পাণ্ডের মেয়াদ শেষ হলেও পরে 1 মাস বাড়ানো হয়। ধারণা করা হচ্ছিল নির্বাচনকালীন পরিস্থিতির কারণে সেনাপ্রধানের মেয়াদ বাড়ায় ভারত। নতুন সরকার গঠনের পরপরই রদবদল এলো এবার। সেনাপ্রধান হওয়ার আগে ঝুঁকিপূর্ণ জম্মু কাশ্মীর ও লাদাখে নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ পদে কাজ করেছেন উপেন্দ্র। 1984 সালে কমিশন লাভ করা এই সেনা অফিসার ভারতের সামরিক বাহিনীতে কাজ করেছেন 39 বছর। 30 জুন থেকে সেনাপ্রধান হিসেবে কাজ শুরু করবেন তিনি। মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে বড্ড বিবর্ণ। এরই মধ্যে আরও একটি বিতর্কের জন্ম দিলেন এই অলরাউন্ডার। একটি দৈনিক পত্রিকার স্পোর্টস রিপোর্টারের সঙ্গে অশোভন আচরণ করলেন সাকিব। তার মোবাইল নিয়ে বাংলাদেশ দলের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দিলেন তিনি। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে 4 রানে হারে বাংলাদেশ। বোলিংয়ে 1 ওভার হাত ঘোরানোর পর ব্যাটিংয়ে 4 বলে 3 রান করে উইকেট ছুড়ে দেন সাকিব। ম্যাচ শেষে সবাই যখন বিমানবন্দরের উদ্দেশ্যে বাসে উঠে পড়েছেন, এমন সময় বিশ্বকাপ কাভার করতে যুক্তরাষ্ট্রে থাকা একাধিক সাংবাদিক দূরে দাঁড়িয়েছিলেন। টিম বাসে খেলোয়াড়রা ওঠার সময় সাধারণত সাংবাদিকরা সবসময় পাশে দাঁড়িয়ে থাকেন। হয়তো বিভিন্ন ফুটেজ নেওয়া বা কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করে থাকেন তারা। তবে এদিন ভিডিও করতে নিষেধ করায় কোনো সাংবাদিকই সেটা করেননি। এর মধ্যে বাসের এক পাশে সাকিব পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তখন সাকিবের সন্দেহ হয় ওই সাংবাদিক হয়তো ভিডিও করছেন। তার হাতে মোবাইল ও ট্রাইপড ছিল, কিন্তু আসলে তিনি কোনো ভিডিও করেননি। তবুও সাকিবের সন্দেহ হলে তিনি এসে জানতে চান ভিডিও করছেন কিনা। তখন রিপোর্টার সাকিবকে বলেন তিনি কোনো ভিডিও করছেন না। তারপরও সাকিবের সন্দেহ হয়, দেখি আপনার মোবাইলটা দেখি বলতে বলতে তিনি সেটি নিয়ে যান। তবে একবারও নিজে মোবাইলটি চেক করেননি সাকিব। সেটি নিয়ে বাংলাদেশ দলের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীর হাতে তুলে দেন। তবে তারা মোবাইলে কোনো ভিডিও ফুটেজ পাননি। তারপর সেই নিরাপত্তা কর্মী এসে রিপোর্টারকে মোবাইলটি ফেরত দিয়ে যান। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।